হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চাপলো। ফিসফিসিয়ে বলতে চাইল, আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিছু চিনি না। ওরা আমাদের খুঁজছে, ওরা পাহাড়ি জঙ্গি। আমাদের মেরে ফেলতে চাই। প্লিজ আপনি আমাদের বাঁচান। আমি মরতে চাই না। আমি আপনার সাথে এখনো সংসার করা হয়নি। আপনার জন্য বউ সাজা হয়নি। আপনাকে নিয়ে এক জন্মের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান প্লিজ নেতা সাহেব। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না। প্লিজ আমাদের সাহায্য করুন। মায়ের কান্নায় হৃদের মন অস্থির হলো। ছটফটে ব্যাকুল হলো মস্তিষ্ক। হুট করেই যেন হৃদ বুঝতে পারল তার বউকে ছাড়া সে একদমই অচল। এই মেয়ের কিছু হবে ভেবেই যেন তার শ্বাস আটকে আসছে। আল্লাহ না করুক তার বউয়ের কিছু হলে। এর বেশি ভাবতে পারল না হৃদ। নিঃশ্বাস আটকে আসার মতন থমকে দাঁড়ালো। বলিষ্ঠ হাত জোড়ায় কম্পন অনুভব করল মুহূর্তেই। হৃদ নিজের সে কম্পিত হাতের দিকে তাকালো। ডান হাতে রক্তে চপচপ। হয়তো তখন টেবিলের জিনিসপত্র ছুঁড়ে ফেলার মধ্যেই ধারালো কিছুই লেগে কেটে গেছে। তাজা রক্তে ব্যথা তার অনুভব হলো না, বরং ভীষণভাবে বুক কাঁপছে, কলিজা নড়ছে বউয়ের বিপদের কথা শুনে। হৃদ এতদিনে মনে হলো বউকে শুধু সে পছন্দ হৃদের এতদিন মনে হতো সে বউকে শুধু পছন্দ করে। হৃদ চাইলে ঠিকঠাক সংসার করার মতন, কিন্তু এখন মনে হচ্ছে তার পুরো দুনিয়া ঘিরেই এই মেয়ের আগে পিছে। এই মেয়ের শূন্যতা সে নিতে পারবে না। হৃদের সাধ্যের বাইরে বউকে হারিয়ে বাঁচা। অস্থির উত্তেজিত হৃদের কণ্ঠ কমে আসলো অসহায়ত্বে। এই প্রথম মনে হলো হৃদ অসহায়, ভীষণভাবে অসহায় এই নারীর সামনে। তার ক্ষমতা, টাকা পয়সা কিছুই কাজে দিচ্ছে না। সে পারছে না বউকে সেভ করতে। অস্থির হৃদ ব্যাকুলতা চেপে ধীর গলায় মায়াকে শুধালো, জান রিল্যাক্স। এই তো আমি আছি। কিছুই হবে না তোমার। শুধু একবার ঠান্ডা মাথায় বলো তুমি কোথায় আছো। আশেপাশে চেনার চেষ্টা করো। হৃদের নরম স্বরের পিছনে তীব্র অস্থিরতা ঠাহর করতে পারল না ফোনের ওপাশে থাকা মায়া, বরং একইভাবে ফোঁপানো গলায় মায়া বলল, আমি জানি না আমি কোথায় আছি। আশেপাশে কিচ্ছু চিনতে পারছি না অন্ধকারে। আমাদের কলেজের বাস আমাদের রেখে চলে গেল অনেক আগেই। বিগত 2 ঘন্টা ধরে আমি আর আমার এক ফ্রেন্ড এই পাহাড়ের মাঝে দৌড়াচ্ছি জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচতে। এখন আর দৌড়ানোর শক্তি নেই নেতা সাহেব। আমরা দুইজনই আহত, পাহাড়ের একটা গুহায় লুকিয়ে আছি। আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো জানি না। আশেপাশের জঙ্গি ছেলেগুলো আমাদের খুঁজছে। ধরতে পারলে সব শেষ। ইজ্জত আর আপনাকে দুটোই হারাবো নেতা সাহেব। আপনি প্লিজ আমাদের সেভ করুন, প্লিজ প্লিজ। মায়ের আকুল কথায় হৃদের মেজাজ খারাপে রক্ত টগবগিয়ে উঠল রাগে রি করে। সে পারছে না হৃদকে চিবিয়ে খেতে। তার না করা সত্ত্বেও মায়া ট্যুরে যাওয়ার বিষয়টা হৃদের মেজাজ খিঁচল। হাতের কাছে থাকা কফি মগটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারতে চেঁচালো হৃদ, কই গিয়েছিলি তুই আমাকে না বলে? হৃদ, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। যদি তোর কিছু হয় আমি সব শেষ করে দেব। হৃদের বাকি কথাগুলো শেষ করার আগেই টুট শব্দ করে মায়ের কলটি কেটে যেতেই হৃদের পাগলামো আরো বাড়ল। হৃদ বুঝতে পারছে তার বউ খারাপ কোনো জঙ্গির হাতে পড়েছে। হৃদ মস্তিষ্ক অচলে কম্পিত হাতে দ্রুত কল মেলালো মায়াকে, অথচ রাফার ফোনের ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেছে। মায়া হ্যালো বলে পুনরায় সময় ব্যয় না করে হৃদকে কল করতে গিয়ে বুঝতে পারল ফোনের ব্যালেন্স না
থাকার বিষয়টি। বিপজ্জনক অবস্থায় মায়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তার আগেই উচ্চস্বরে মুঠোফোনটি বেজে উঠল অন্ধকার নিস্তব্ধতা কাটিয়ে। ফোন সাইলেন্ট না থাকায় সেই শব্দ আশেপাশে ছড়িয়ে পড়তেই মায়া তাড়াহুড়ো করেই কলটি রিসিভ করে কানে তুলেই শোনা গেল আশেপাশে জঙ্গি ছেলেগুলোর মাঝে হইচই। মায়ার ফোনের শব্দ তাদের কানে ততক্ষণে পৌঁছে গেল এবং সেই শব্দ ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেগুলোকে একত্রে হয়ে খোঁজ করলো মায়াদের। ভাগ্য খারাপ হয় মায়া হৃদের কলটি রিসিভ করে হ্যালো বলার আগেই গুহার বাইরে উপস্থিত পেল সেই ছেলেগুলোর। আতঙ্কিত মায়া হৃদের ফোনটি রিসিভ করেও চুপ করে রইল ভয়ে। জড়সড় অবস্থায় গুহার ভেতরে সিটিয়ে বসতেই ফোনের ওপাশে হৃদের অস্থির অনবরত ডাকাডাকি শুনতে পেল। মায়া হৃদের ফোন দুহাতের মুঠোয় চেপে চুপ করে যেতেই গুহার বাইরে জঙ্গি ছেলেগুলোর হইচইয়ের কথা শোনা গেল। ঝরঝরে চট্টগ্রামের ভাষায় বলতে শোনা গেল একে অপরকে, এই খোঁজ ফোনের আওয়াজটা এই দিকটা থেইক্কাই আইছে। মাইয়া দুইটা মনে হয় এই আশেপাশে কোথাও লুকাইয়া আছে। তাড়াতাড়ি খোঁজ, শালি দুইটারে পাইলে জীবনের কষ্ট দিয়া মারমু। মারুফ নামের ছেলেটির কথায় তৎক্ষণাৎ শ্রয় জানালো তিতাস নামের হ্যাংলাপাত্তা ছেলেটি। মায়ের উপরে ক্ষোভ প্রকাশ করে বলতে লাগলো, হ ভাই, নতুন মাইয়াডারে একটু বেশি কষ্ট দিতে হইব। হেতি আমাগো রাফিনের অবস্থা খারাপ কইরা দিছে। হে মাথাডা ফাটাইয়া ভাগ কইরা দিছে। এই মাইয়ার বহুত চালাক। আমাগো এত দৌড়ের ওপরে রাখছে এই মাইয়াডা। ওই শালিরে আগে ধরমু সবাই মিল্লা। কষ্ট কইরা কই সব আজকে রাতেই বুঝামু। ওই শালির আশেপাশে কোনোখানে লুকাইয়া আছে। তোরা তাড়াতাড়ি খোঁজ, আবার পালাবার আগে। ছেলেগুলোর চিল্লাচিল্লির কথা ফোনের ওপাশে হৃদের কানে পৌঁছালো। এই প্রথম আতঙ্কে হৃদের বুক কাঁপল থরথর করে। মনে হলো হৃদের দুনিয়া ঘুরছে। থমকে যাওয়ার মতন হৃদের দুনিয়াটা শেষ হয়ে যাবে মুহূর্তেই। হৃদ তার কিছুই করতে পারবে না। তার বউ বিপদের মুখে দাঁড়িয়ে আর হৃদ ঢাকায় নিজের বাড়িতে। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে হৃদের যতটা সময় লাগবে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যাবে। তার বউকেও চিরতরে হারিয়ে ফেলবে। হারানোর ভয়ে হৃদের সমস্ত কায়া নড়িয়ে কেঁপে উঠল শরীর। দুর্বলতায় শরীরের শক্তি খুইয়ে পড়তেই পাশের টেবিলটা শক্ত করে আঁকড়ে ধরল। ফোনটা কানে চেপে কম্পিত স্বরে হৃদ বলল, আমার জন্য নিজেকে কিছুক্ষণ সেভ করতে পারবে বউ? ওয়াদা করছি বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাকে। তোমার জামাই সুপারম্যান হয়ে হলেও পৌঁছাবে তোমার কাছে। শুধু একটুখানি রক্ষা করতে পারবে নিজেকে জান? হৃদের দুর্বলতার ভাষায় মায়া কান্নার কারণ হলো। অসাবধানতার বশে ফের ফুঁপিয়ে কেঁদে উঠতেই বাইরের ছেলেগুলো ঠাহর করতে পারল মায়ার উপস্থিত ঠিকানা। হইচই ছেলেগুলো পাহাড়ের সম্মুখে আসতেই মায়া হৃদের কথার উত্তর করার আগেই আজকে ফোন হাতে নিয়েই অপর হাতে রাফার হাতটা চেপে গুহার ভিতরের পথে হামাগুড়ি দিয়ে প্রাণপণ দৌড়ালো বাইরের রাস্তায়। ততক্ষণে ছেলেগুলো বন্ধ গুহার মুখ খুলে মায়ার ঢেকে দেওয়া গাছপালা টেনে সরিয়ে হামাগুড়ি দিয়ে বসে সবার ফোনের আলো গুহার ভেতরে ফেলতেই দেখল মায়া রাফাকে নিয়ে গুহার ভেতরের পথে চলে যেতে।
হইচই চিৎকারে মারুফ ছেলেটি আগে চেঁচালো, সবার উদ্দেশ্যে বলল, তোরা শালি দুইটারে, এই তো শালি দুইটারে পাইছি, এইবার যাবো কই, ধরা তো পড়বই। এই তিতাস, তুই পলাশে নিয়া গুহার ভেতরে ঢোক, আর আমি রাসেল, সুজন, রতন, মানিক এই গুহার শেষ মাথায় গিয়া দাঁড়াই। শালি দুইটারে বাইর হইলেই কেল্লা ফতে। এই চল চল সবাই, মাইয়া দুইটা বাইর হবার আগেই ধরতে হইব। মারুফ ছেলেটির কথায় তৎক্ষণাৎ তিতাস আর পলাশ নামক ছেলেটি গুহায় ঢুকলো মায়াদের পেছনে পেছনে। বাকি ছেলেগুলোর অন্ধকার রাস্তায় দৌড়ালো গুহার শেষ রাস্তার দিকে, যেটা দিয়ে মায়াদের বের হওয়ার কথা। চারদিক থেকে বিপদে ঘেরাও মায়া তখন প্রাণপণ চেষ্টা করছে দ্রুত বের হতে। এই গুহায় যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। আতঙ্কিত মায়া রাফার অনুভব করলো ওদের পেছন পেছন জঙ্গি ছেলেগুলো প্রবেশ করছে গুহায়। বাঁচতে হলে ওদের এই মুহূর্তে কি করতে হবে না জানা নেই। তবে মায়া যে কোনো বিনিময়ে নিজের ইজ্জত খুইয়ে মরতে চায় না। মরার হলে সে এমনি মরবে। মুঠোফোন হৃদের কলটি অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে যথেষ্ট নেটওয়ার্ক সংযোগ না থাকায়। হৃদ মায়াকে বারবার কল দিবে সেটা মায়া জানে, কিন্তু মায়ার কিছুই করার নেই। এই মুহূর্তে মায়া প্রাণ বাঁচানোর দায়ে দৌড়াচ্ছে না, বরং ইজ্জত খোয়ানোর ভয়ে পালাচ্ছে। ভাগ্যক্রমে গুহার শেষ মাথায় আসতেই মায়া দেখল গুহার দুটো সরু পথ দুদিকে চলে গেছে। প্রথম অবস্থায় মায়া বুঝল না ডান দিকে যাবে নাকি বাম দিকে রাস্তায় যাওয়া উচিত। সময় নষ্ট না করে অনবরত আল্লাহর নাম নিতে নিতে ঘুরে গেল বামের রাস্তায়। ভাগ্য সহায় হওয়ায় সেফলি গুহা থেকে বের হতেই দেখল ওদের থেকে অনেক দূরে গুহার অপর মুখে সবাই উৎপেতে দাঁড়িয়ে মায়া রাফাকে ধরতে। আতঙ্কিত রাফা কিছু বলবে তার আগে হঠাৎ পায়ে টান অনুভব করতেই দাঁড়িয়ে থাকা রাফা উল্টে পড়ল মাটিতে। রাফার চিৎকারে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মায়াদের দেখতে পেয়ে হইচয়ে এই দিকটাই দৌড়ালো। মায়া দ্রুত রাফাকে টেনে ধরতে চেয়ে বুঝতে পারল গুহার ভেতর থেকে তিতাস ছেলেটি রাফার পা আঁকড়ে ধরে আছে, যেতে না দিয়ে। তাড়াহুড়োয় মায়া কি করবে বুঝতে না পেরে হাতের কাছে যা পেল তা ছুঁড়েই মারল গুহার ভেতরে। পাহাড়ি লাল বালুর মুঠো ভর্তি নিয়ে অনবরত ছুঁড়ে মারাই মুহূর্তেই চেঁচালো তিতাস আর পলাশ নামক ছেলে দুটো। মায়া হঠাৎ বালু আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তারা। নিজেদের চোখ বাঁচাতে রাফার পা ছেড়ে দিতেই মায়া রাফাকে টেনে তুলে ফের দৌড়ালো পাহাড়ের উঁচু পথে। বেখেয়ালি মায়া রাফাকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়োয় হাতের ফোনটা সেখানেই ফেলে আসলো। কিছুটা পথ দৌড়াতে দৌড়াতে কানে আসলো ফোনের রিংটংয়ের শব্দ। আতঙ্কিত মায়া পেছন ঘুরে দেখল গুহার সামনে অল্প আলোয় ফোনটি বাজছে। হয়তো হৃদের কল এসেছে, কিন্তু ফিরে গিয়ে ফোন তুলে নিয়ে আনার সুযোগ মায়ার আর ছিল না। ততক্ষণে মায়া পেছনে জঙ্গি ছেলেগুলোর ছুটছিল। অসহায় মায়া হু হু শব্দে কেঁদে উঠল। এমন অসহায় পরিস্থিতিতে মায়া শুধু হৃদের কথাই মনে পড়ছে। মনে হচ্ছে এই যাত্রায় মায়া বেঁচে যাক, জীবনে একটা সুযোগ দিক মায়াকে ওর স্বামীর কাছে ফিরে যাওয়ার। মায়ার কত স্বপ্ন জীবনকে নিয়ে, আজ যেন সব স্বপ্নের পথে লেগেছে এই অন্ধকার পাহাড়ে পথ দৌড়িয়ে। উদ্দেশ্যবিহীন মায়াদের দৌড় শেষ হলো উঁচু পাহাড়ের শেষ প্রান্তে এসে। এখান থেকে এগোলে পথ শেষ, সামনের মরণের গহীন খনন। পেছনে জঙ্গির আতঙ্ক, ওদের ফিরে যাওয়ার পথ বন্ধ। এখান থেকে ঘুরে দৌড়াতে চাইলে ততক্ষণে ধরা পড়ে যাবে জঙ্গি হাতে। মায়া রাফা দুইজন হাঁ হয়ে বড় বড় শ্বাস নিচ্ছে।
একে অপরের দিকে। দুইজনের চোখেই আতঙ্ক, ভয় আর অশ্রু। তারপর কি হবে দুইজনই জানে। এখান থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত, আবার দাঁড়িয়ে থাকলে জঙ্গির হাতে ইজ্জত খুইয়ে অসম্মানজনক মৃত্যু হবে, এটাও নিশ্চিত। দুই দিক থেকেই ওদের মৃত্যু নিশ্চিত। পার্থক্য শুধু পাহাড় থেকে লাফ দিলে সম্মানের সহিত মরবে, আর প্রাণের ভয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গিদের হাতে অসম্মানের সহিত ইজ্জত খুইয়ে মরবে। দুর্বল শরীরে দুইজনেই আঁকড়ে ধরা হাতগুলো অনবরত কাঁপছে। পেছনে ছেলেগুলোর হইচই, চিৎকার। মায়া রাফা দুইজনেই ভয়ে আতঙ্কে পেছনে তাকালো। ছেলেগুলো অনেক কাছেই চলে এসেছে। যা করার মায়াদের এক্ষুনি করতে হবে। মায়া যখন পাহাড় থেকে লাফ দেবার মনস্তাত্ত্বিক করছিল, তখনই আতঙ্কিত রাফা কাঁদতে কাঁদতে আকুল স্বরে বাঁচার আহাজারি করে বলল, আমি পারবো না মায়া, আমাকে দ্বারা হবে না এখান থেকে লাফ দেওয়া। আমি মরতে চাই না মায়া, আমি বাঁচতে চাই, আমার ভয় করছে। রাফার হাত শক্ত করে চেপে ধরার মতন মায়া তাকালো রাফার দিকে। একই কান্না মিশ্রিত কম্পিত স্বরে বলল, এর থেকে উত্তম আর সহজ মৃত্যু আমাদের আর হতে পারে না রাফা। পেছনে 10টা ছেলে আছে, তাদের হাতে ধরা পড়ার মানে বুঝিস? তাদের ভোগের কারণ হব আমরা, তারপর তীব্র যন্ত্রণা দিয়ে মারবে। এর থেকে ভালো মরতে যখন হবে তখন ইজ্জত বাঁচিয়ে আগেই মরে যাই। আমি পারবো না মায়া, প্লিজ আমাকে বাঁচা, আমি মরতে চাই না, আমাকে এখান থেকেই নিয়ে চল। তোর তো অনেক সাহস, চল আবার দৌড়াই। তারপরও লাফ দিতে চাই না, আমি বাঁচতে চাই। রাফার বাঁচার তীব্র আকুতিতে মায়া কান্না বাড়ল। মরতে কে বা চায়? মায়া চায় মরতে। নিশ্চিত মৃত্যু মুখে দাঁড়িয়ে রাফার সামনে রাফা যেমন বাঁচার আকুতি জানাচ্ছে, এর থেকেও বেশি মায়া আকুতি কোনোভাবে ওরা বেঁচে যাক, কিন্তু এরপর কিছুই করার নেই ওদের। হৃদের কথা মায়ার স্মরণে আসতেই ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। দুর্বল গলায় বলল মায়া, তোর থেকে বহু গুণ বেশি আমার বাঁচার ইচ্ছা রাফা। আমি বিবাহিত, একটু আগে যার সাথে কথা হয়েছিল সে আমার স্বামী। আমার বিপদের কথা শুনে তার পাগলামির ঠাহর আমি এখান থেকেই করতে পারছি। কাল সকালে আমি জীবিত থাকি বা মৃত, আমার মৃতদেহটা হলেও তার কাছে পৌঁছাবে। সে আমাকে ঠিক খুঁজে বের করবে। শুধু আফসোস থাকবে তার সাথে আমার ভালোবাসার লেনদেনটা হলো না। কিছু ইচ্ছে মানুষের অপূর্ণ থেকেই থাকে। আমার তোর দুজনেই থাকবে আজ মরে গেলে। আমার তার সাথে তোর থেকেও বেশি বাঁচার ইচ্ছে ছিল রাফা, কিন্তু বেঁচে ফেরার পরিস্থিতি আমাদের হাতে আর নেই। বর্তমানে হয় পাহাড় থেকে লাফ দিয়ে জান দিতে হবে, আর নয়তো ছেলেগুলোর হাতে নিজেদের মান হারাতে হবে। অপশন দুটো। কতগুলো পাহাড়ি জঙ্গি কুকুরের ভোগবিলাসের কারণ হওয়ার চেয়ে এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মরতে যখন হবে তখন ইজ্জত নিয়েই মরবো, চল। মায়া রাফার হাত টেনে ধরতেই রাফা ভয়ে আরো কাঁদতে লাগলো। উপস্থিত মৃত্যু সামনে দেখে কেই বা মরতে চায়? বয়সে দুইজনেই ছোট, 17 বছরের কিশোরী। তাদের দুনিয়াই হচ্ছে রঙিন, বাস্তবতা সম্পর্কে ধারণা নেই। উড়নচণ্ডী মন, রঙিন স্বপ্ন, চোখে সবকিছুই ভালো লাগে। এই বয়সে মেয়েরা রঙিন দুনিয়ায় বাঁচার আকাঙ্ক্ষা বহু বছরের দেখে, যেখানে হুট করে মৃত্যুকে আলিঙ্গন করার বুকফাটা আর্তনাদের কারণ। মায়া বুঝল রাফার কাজ
কাজে দিল না। সে মূলত মরতে চায় না, বাঁচতে চায়, কিন্তু কিভাবে বাঁচবে জানা নেই। মায়ার এক হাত সে নিজে 2 হাতে চেপে ধরে দাঁড়িয়ে আছে পাহাড়ের শেষ পৃষ্ঠে। বাঁচা মরার টানাটানিতে ততক্ষণে ছেলেগুলো মায়াদের ছুঁই ছুঁই 10-12 কদম দৌড়ালেই হাতের নাগালে। কিন্তু এই অবস্থায় মায়া রাফাকে নিয়ে লাফ দিতে পারছে না, কারণ রাফা নিজে যেমন লাফ দিচ্ছে না, তেমনি মায়াকে দিতে দিচ্ছে না। শক্ত হাতে মায়াকে চেপে আছে। জোড়াজুড়িতে মায়া ভীষণ আতঙ্কিত হলো। সামনে ছেলেগুলোর হাতে একবার ধরা পড়লেই সব শেষ। কিন্তু রাফাকে কে বোঝাবে এসব? মায়া আবারও ঘুরে পাহাড়ের তলদেশের অন্ধকারে গহীনে তাকালো। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে ছেলেগুলোর অবস্থান নিজেদের কাছে ঠাহর করতে পেরেই মায়া রাফার দিকে তাকালো। এই মুহূর্তে মায়ের ইচ্ছে করছে রাফাকে দুগালে কতক্ষণ চড়াতে। মায়াকে আটকে মরার থেকে বাঁচতে পারবে এই মেয়ে, নাকি নিজেদের জন্য আরো বিপদ বাড়াচ্ছে? আতঙ্কিত মায়া কি করবে বুঝতে না পেরে হঠাৎ করে রাফার হাত কামড়ে ধরে নিরুপায় হয়। ভয়ার্ত রাফা ব্যথায় চিৎকার করে উঠতেই সেই সুযোগে মায়া রাফাকে নিয়ে তৎক্ষণাৎ লাফ দিল পাহাড়ের চূড়া হতে। মায়াদের লাফের সাথে সাথে আতঙ্কিত মুখে চেঁচালো বাকি ছেলেগুলো। দৌড়িয়ে মায়াদের অবস্থানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো পাহাড়ের অন্ধকার তলদেশে। ভয়ার্ত মুখে তারা একে অপরের মুখ চাওয়াচাওয়িও করল। মূলত তাদের ধারণাতেই ছিল না মেয়ে দুটো হুট করেই পাহাড় থেকে ঝাঁপ মারবে। এই পাহাড়ি এলাকার জায়গায় জায়গায় চেনা তাদের। তারা হলফ করে বলতে পারে মেয়ে দুটো এখান থেকে ঝাঁপ দিয়ে নিজেদের মৃত্যু নিশ্চিত করেছে। এদের মাঝে ছেলেগুলো সর্দার মারুফ লোকটা রেগেমেগে গালি ছুড়ল মায়াদের উদ্দেশ্যে। দীর্ঘ সময় দৌড়ানোতে হাঁপাতে হাঁপাতে বলল, শালীর বাচ্চারা মরার আর সময় পাইল না। এত উঁচু থেকে পড়ে নিশ্চয় এতক্ষণে দেহ ছিঁড়ে ভাগ ভাগ হয়ে গেছে পাহাড়ি গাছের ডালে। ফ্রিতে বন শেয়ালের খাবার হইল, তারপরও আমাদের ধরা দিল না। মোটা করে রতন ছেলেটা একইভাবে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই যদি মাইয়া দুইটা না মরে এখান থেকে পইড়া? মরবো না তো কি করব? এলাকার সবচেয়ে বিপদ সংকেতে এরিয়া হইল এই দিকটা। দিনের বেলায় মানুষ এই এরিয়াতে ঢোকা নিষেধ, আর রাতের বেলায় মাইয়া দুইটা এত উপর থেকে ঝাঁপ দিয়া মরবো না তো বাঁচবো তোর মনে হয়? তারপরও যদি না মরে, তাহলে নিচে ঝাউবনে আমাদের থেকেও হিংস্র ডাকাত দল বাস করে। কম হইলেও তারা 300-র বেশি হইব। আমরা 10 জন মাইয়া দুইটারে ভোগ করতাম, অহন 300 ডাকাতের ভোগ করব। শালার আমাদের ভাগ্যটাই খারাপ। স্বীকার করলাম আমরা মজা লুটবো অন্য কেউ। ধুর, চল। বিগত 3 ঘন্টা ধরে পাহাড়ি রাস্তায় অলিগলি ধরে পাগলের মতন মায়াদের খোঁজ করে যাচ্ছে আরিফ। রাকিবের সঙ্গে কলেজের মায়াদের সিনিয়রের কিছু ছেলেপেলে। তারা মায়া রাফার নিখোঁজ হওয়ার প্রায় 30 মিনিট পর জানতে পারল মায়া গাড়িতে নেই। জুই শ্রেয়ার পাশ থেকে উঠে নিজের সিটে গিয়ে বসতে দেখল মায়া নেই পাশে। মায়ার কথা মাথায় আসতেই জুই তাড়াহুড়োয় উঠে দাঁড়িয়ে পুরো
বাসে চোখ বুলিয়ে কোথাও মায়াকে দেখতে না পেয়ে চেঁচামেচি করে জানালো মায়া বাসে ওঠেনি। আরিফ তখন ক্লান্তিতে বাসের পেছনের সিটে বসে ঝিমোচ্ছিল। জুঁয়ের চিৎকারে হঠাৎ মস্তিষ্ক তড়াক করে জেগে উঠে মায়ার মিসিং এর ব্যাপার শুনে। অবিশ্বাসের মতন তৎক্ষণাৎ এগুলো মায়ার খোঁজ করে যখন পুরো বাসে হইচই পড়ে গেল, তখন বুঝতে পারল মায়ার সত্যি মিসিং। আরিফের পুরো দুনিয়া ঘুরে ওঠার মতন চক্কর কাটল। এত করে বোনদের চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত বোনকে হারিয়ে ফেলল কিভাবে? আরিফ আতঙ্কিত ভঙ্গিতে চিল্লাচিল্লি করে দ্রুত বাস থামিয়ে বাকি বাসগুলোতে মায়ার খোঁজ করতে গিয়ে জানতে পারল রাফা নামের আরও একটা মেয়েও মিসিং আছে বাস থেকে। রাফার বান্ধবী চৈতি জানায় সেটা। চৈতি মনে করেছিল রাফা অন্য বাসে আছে ওর বেস্ট ফ্রেন্ড সোহানীর সাথে, কিন্তু মায়ার নিখোঁজের সাথে সাথে বুঝল রাফাও গায়েব। পরপর 4টে বাস থামিয়ে পাহাড়ি রাস্তার মাঝে হইচয়ে সকল স্যার সিনিয়ররা গাড়ি থেকে নেমে পড়ল টেনশনে। এত রাতে মেয়ে দুটো কোথায় যাবে? ওনারাই বা কোথায় ফেলে এসেছে মেয়ে দুটোকে? এত কঠোর নজরদারির পরেও এত বড় দুর্ঘটনার জন্য কলেজের কর্তৃপক্ষের কৈফিয়তদারিও করতে হবে এর জন্য। মেয়ে দুটো সহি সালামতে না পেলে থানা পুলিশের ঝামেলায় পড়বে। কলেজেরও বদনাম। টেনশনে একজন টিচার ঘেমে জব হলো। আতঙ্কিত দেখালো একজনের ফেস। সবাই ধারণা করল লাস্ট যখন তারা খাবার হোটেলের বাস থামিয়েছিল তখন হয়তো মেয়ে দুটো সেখানেই রয়ে গেছে। ধারণা অনুযায়ী তাই হলো। জুঁই জানালো মায়া ওকে বাইরে যাবার কথা বলে বাস থেকে নেমেছিল। তখন তাড়াহুড়োয় আরিফ বাকি টিচার সহ তখনকার হোটেলে ম্যানেজারকে কল দিয়ে জানতে চাইল তাদের হোটেলের কলেজের শিক্ষার্থী দুটো মেয়ে পাওয়া গিয়েছে কিনা বা আশেপাশে খোঁজ নিতে। অল্প সময়ে হোটেলের ম্যানেজার জানায় সেখানে আপাতত কলেজের শিক্ষার্থীদের মতন কেউ নেই। যদি এমন কেউ তারা পায় তাহলে অবশ্যই জানাবে আরিফদের। অতিরিক্ত টেনশন থেকে আরিফের মাথা চক্কর দিয়ে উঠতেই পাশ থেকে রাকিব আর রাকিবের বন্ধু দিহান জাপটে ধরল আরিফকে। ধরাধরি করে আরিফকে রাস্তায় বসাতে চাইলে আরিফ অস্থির গলায় কলেজ সহকারী অধ্যাপককে বলল, আমাকে একটা টিমের ব্যবস্থা করে দিন স্যার, আমি আমার বোনকে খুঁজবো। আপনি বাকি শিক্ষার্থীদের নিয়ে আপাতত চলে যান, দরকার হলে সকালে আবার আসবেন। ততক্ষণ আমি এইদিকে আর্মি ক্যাম্পে যোগাযোগ করছি, তারা আমাদের সাহায্য করবে মিসিং কেসে। আরিফের কথায় স্বেচ্ছায় একদল ছেলে আলাদা হয়ে এগিয়ে আসলো আরিফের সাহায্যের জন্য। 10-15 জনের একটা টিম হয়ে পুনরায় হোটেলের দিকে যেতে চাইলে গাড়ি সংকটের জন্য আটকে গেল। রাত তখন 11:55 ঘরে। এত রাতে পাহাড়ি রাস্তায় গাড়ি খুঁজে পাওয়া মুশকিল। সেজন্যই পুনরায় বাসগুলো আবারও আরিফদের নিয়ে হোটেলের রাস্তায় গেল। সর্বোচ্চ গতিতে গাড়ি পৌঁছালো সেখানে। সকল স্টুডেন্টদের গাড়িতে লক করে তাড়াহুড়োয় নামলো আরিফ সহ বাকি টিচার্সরা। সকলেই আশেপাশে খোঁজ নিতে দেখলো সত্যি মায়াদের উপস্থিতি সেখানে কোথাও নেই। 14 সদস্যের টিম মেম্বারদের জন্য হোটেল থেকে টর্চলাইট সংগ্রহ করে সর্বপ্রথম আরিফ যেতে চাইল আর্মি ক্যাম্পে। সেখান থেকে আর্মিদের সাহায্যে পাহাড়ের বুকে চড়বে মায়াদের খুঁজতে। এত কিছুর মাঝে মায়া টেনশনে আরিফ জুঁইয়ের কথা ভুলে বসল। সে বের হয়ে যেতেই এগিয়ে
বের হয়ে যেতে এগিয়েও থেমে গেল দ্বিতীয় বোনের কথা ভেবে। তাড়াহুড়োয় আরিফ চলে যেতে গিয়েও ফিরে আসলো জুঁইয়ের কথা ভেবে। আরিফ চলে গেলে এত রাতে একা একা জুঁই কার কাছে দিয়ে যাবে? মায়া নেই, আরিফ নেই, জুঁই এত রাতে কার কাছে থাকবে? বাসগুলো পুনরায় মুরাদপুরে পৌঁছাতে রাত 2টোর উপরে হবে। এত রাতে একা মায়া আর জুঁইয়ের পক্ষে সম্ভব হবে না বাসায় গিয়ে একা ওঠা। আর আরিফের সঙ্গেও এত রাতে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া সম্ভব না। ওরা জানে না সামনে কি হবে, কোন বিপদ থেকে কোন বিপদে পড়ে তারা। উত্তেজিত আরিফ এগিয়ে আসলো, জুঁইয়ের দায়িত্ব নিয়ে গেল অন্য একজন টিচারের কাছে। হাত জোড় করে রোকেয়া ম্যাডামকে বলে গেল তার বোনকে দেখে রাখতে, অন্তত আজ রাতটা জুঁইকে ওনার বাসায় রাখতে। কাল সকালে আরিফ গিয়ে নিয়ে আসবে। জুঁইকে সেফলি রেখে যেতেই আরিফ সকলকে নিয়ে চলল আর্মি ক্যাম্পে। পাহাড়ের বুকে চলতে হলে অবশ্যই তাদের ট্রেনিংপ্রাপ্ত একজন ট্রেনার লাগবে, যে তাদের পাহাড়ি পথ নির্দেশনা দিবে আর্মি ক্যাম্পে নিয়ে যেতে। সেটাও সংগ্রহ করলো হোটেল থেকে একজনকে, আর সেই ট্রেনারের সাহায্যে প্রথমে গেল আর্মি ক্যাম্পে। মিনতি করার মতন তাদের কাছে সাহায্য চাইলে তারা জানালো সকালের আগে তারা কিছুই করতে পারবে না। এত রাতে তাদের দ্বারা কিছু সম্ভব নয়। আইনি সাহায্য চাইলে আরিফদের অন্ততপক্ষে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসহায় আরিফ মায়ার টেনশনে সময় ব্যয় না করে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে একাই চলল বোনের খোঁজে। সঙ্গে তাদের 15 সদস্যের টিমও ছিল। বয়স্ক ট্রেনারকে নিয়ে পাহাড়ি পথে অলিগলি চলতে গিয়ে বেশ কয়েকজন আঘাত পেল, তাদের মধ্যে আরিফও ছিল একজন। আশাহত আরিফ বুঝতে পারল এই রাতে কোনো আইনি সহায়তা পাবে না তারা। সাধারণ মানুষকে সাহায্য কেউই করতে চায় না। মায়াকে হারিয়ে প্রায় ঘন্টা 3-এর মতন চড়তে লাগলো এক পাহাড় থেকে অন্য পাহাড়ের চূড়ায়। রাত তখন 1টার ঘরে। আরিফের টিমের মেম্বার যখন মায়াদের খোঁজাখুঁজিতে ব্যস্ত, তখন দেখা গেল পাহাড়ি রাস্তার বুক চিরে উজ্জ্বল আলোয় কতগুলো ট্রাকের উপস্থিতি। হইচই করে চিৎকারে ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে আশপাশটা। পাহাড়ের ওপর থেকে সবাই রাস্তার দিকে তাকাতেই দেখলো বেশ কয়েকটা ট্রাকে একত্রে এদিকটায় আসছে। সবগুলো ট্রাকে মাল বা অন্য কিছু নেই, বরং ট্রাক ভর্তি অসংখ্য ছেলেদের উপস্থিতি। প্রত্যেকের হাতেই টর্চ, হকি স্টিক আর দা নিয়ে হইহুল্লোড় করছে ক্ষিপ্ত ভঙ্গিতে। কাউকে কুপিয়ে মারার তেজ। এত কিছুর মাঝে আরিফ বা ওদের টিম বুঝলো না চোখের পলকে এতগুলো ট্রাকে এত মানুষ কোথা থেকে আসলো, কেনই বা আসলো? এই পাহাড়ি বুকে তাদের কি কাজ? দেখতে দেখতে মুহূর্তের মাঝেই সবগুলো ট্রাক রাস্তায় পরপর দাঁড় করাতেই ট্রাকে সবাই হইহুল্লোড়, চিৎকার চেঁচামেচি করে লাফিয়ে নামতে লাগলো ক্ষিপ্ত ছেলেগুলো। সবার হাতে হাতে দা, হকি স্টিক আর উজ্জ্বল আলোর টর্চ বিদ্যমান। চোখের পলকে রকেটের গতি মতো দেখতে দেখতে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ল পাহাড়ের বুকে। হুট করেই এতগুলো মানুষের উপস্থিতি দেখে আরিফ আশ্চর্য হয়ে তাদের কাছে সাহায্যের জন্য এগোতে চাইল। নিজেদের গতিপথ বদলিয়ে গেল নিচে। পাহাড়ের তলদেশে নামতে নামতে দেখল এক দল বেঁধে আরো অনেক ট্রাকের উপস্থিত হচ্ছে সেখানে। সবগুলো ট্রাকেই মানুষের
একই রকমের হইচই আর চিল্লাচিল্লি কলরব শোনা যাচ্ছে। রাকিব বোকার মতন দাঁড়িয়ে থেকে সবগুলো ট্রাক গুনতে চাইল। ওর ধারণা মতে না হলেও 20টা ট্রাক এর ঊর্ধ্বে হবে। লাইন বেঁধে চলছে একের পর একটা। একটা ট্রাকে কম করে 50 জন মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় আছে। তাহলে 20টা ট্রাকে 1000 জন মানুষ হবে। এত মানুষ এত রাতে কোথা থেকে আসলো? তারা এত ক্ষিপ্ত ভঙ্গিতে পাহাড়ের বুকে কি খুঁজছে? রাকিবের মতন কি ওদেরও কিছু মিসিং নাকি? নির্জন এলাকায় হুট করে অসংখ্য মানুষের আভাস পেয়ে বুক ভরা আশা নিয়ে তাড়াহুড়োয় সেদিকটা দৌড়ে গেল আরিফ, রাকিব সহ তাদের দল। হকি স্টিক হাতে ছেলেগুলোর কাছাকাছি যেতেই ক্ষিপ্ত ভঙ্গিতে প্রায় একদল ছেলে আক্রমণ করে বসল আরিফদের। উত্তেজিত পরিস্থিতিতে হুট করেই কেউ কারোর চেহারা দেখার সময় পায়নি, কিন্তু চোখের পলকে এক দফা মার আরিফদের উপর দিয়ে চলে যেতেই হঠাৎ পরিচিত কণ্ঠে রাহাত সবাইকে ঠেলে থামিয়ে দিতে চিৎকার করে বলল, এই দাঁড়া, আর মারিস না। এটা আমাদের আরিফ ভাই, উনিও হয়তো ভাবির খোঁজে এসেছে আমাদের মতন। থাম, তোরা থাম। হাতে ঠেলে সবাইকে থামাতে লাঠির আঘাত বেশ আহত হলো সবাই। টর্চ লাইটের আলোয় আরিফদের ওপর পড়তেই বুঝল তারা সবাই অতি পরিচিত মানুষ। আরিফ নিজের এলাকায় পরিচিত। রাহাত আর তাদের সঙ্গীদের দেখলেই উত্তেজনায় ঝাপটে জড়িয়ে ধরল খুশিতে। এই বিপদের সময় এই বুঝি মায়াকে খুঁজতে সবাই সাহায্য করবে ওর। আরিফ কিছু বলার আগেই রাহাত আরিফকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না ভাই, ভাবির কিছু হবে না, আমরা সবাই আছি। পুরো পাহাড় ছেকে হলেও ভাবিকে খুঁজে বের করব। শুনলাম ভাবির সাথে নাকি আরো একটা মেয়ে মিসিং আছে। রাহাত কাকে ভাবি ডাকছে তখনও বুঝল না আরিফ। আরিফের ধারণা মায়ার সাথে যে মেয়েটা আছে তাকে হয়তো রাহাত ভাবি ডাকছে। সেজন্যই আরিফ রাহাতকে শুধিয়ে ছাড়তে বলল, তোমাদের ভাবির সাথে আমার বোন মায়াও মিসিং, প্লিজ তোমরা আমাদের সাহায্য। আরিফকে বলতে না দিয়ে রাহাত পুনরায় বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ভাবির জন্য এসেছি আরিফ ভাই। ঢাকা থেকে ভাইও আসছে। ভাবিকে আমরা অবশ্যই খুঁজে পাবো ইনশাআল্লাহ। আরিফ কিছু বলার আগেই দেখল সেইখানে একে একে উপস্থিত হলো আর্মি, র্যাব, ফোর্সের দল বেঁধে গাড়ি, লাল নীল সিগন্যাল জ্বালিয়ে। কে বা কারা আর্মি র্যাব বাহিনীকে খবর দিল আরিফ জানে না, তবে এর পিছনে অবশ্যই ক্ষমতাধর কারোর হাত আছে, নয়তো এখানে আরিফ 1 ঘন্টার মতন সময় ব্যয় করেও একটা আর্মি সদস্যকেও রাজি করাতে পারল না ওদের সাথে আসার জন্য। সেখানে বন্দুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দলে দলে আর্মি আর কালো পোশাকধারী বাহিনী চলে আসলো মায়াদের খুঁজতে। আরিফ, রাকিব শুধু বোকার মতন দাঁড়িয়ে রইল। মূলত তারা বুঝতে পারছে সবাই মায়াদের খুঁজে এসেছে, কিন্তু কে এত বিশাল ক্ষমতাধর আয়োজন করলো দুটো মানুষকে খুঁজতে? আরিফ নিজের ভেতরের কৌতূহল চেপে সবার সাথে পাহাড়ের চূড়ায় চলল মায়াকে খুঁজতে। অল্প সময়ের ব্যবধানে অন্ধকারী পাহাড়ি এলাকা হয়ে উঠল দিনের আলোর ন্যায় উজ্জ্বল। পাহাড়ি গাছগাছালিতে থেকে মানুষের কলরবের শব্দ বেশি। একত্রে হাজার হাজার মানুষের আগমনে বন্য পশুগুলো ভয়ার্থ চিৎকার শোনা গেল চারিদিকে। চোখের পলকে পাহাড়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল আর্মি, র্যাব আর হৃদের পাঠানো
হাজার ছেলেপেলে। দূর থেকে যেন কেউ দেখলে বলে দিতে পারবে পাহাড়ের বুকে কোনো কিছুর অভিযান চলছে জোরসোরো। চারদিকে শুধু আলোর মেলা। সেখানে অল্প সময়ের ব্যবধানে অন্ধকার আকাশে দেখা গেল উজ্জ্বল আলোর কতগুলো হেলিকপ্টার। এতে কে বা কারা আসছে আরিফরা বাদে সবাই জানে। রাত তখন 1:28 ঘরে। তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখা রাউন্ড ঘুরে নামলো পাহাড়ের উন্মুক্ত রাস্তায়। পাখার তীব্র বাতাসে উপস্থিত মানুষ হতে পাহাড়ের ছোট বড় গাছগোছালির ডালপাতা নুয়ে পড়ছে একে অপরের গায়ে। আশেপাশে মানুষজনের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠতে সবাই দূরে গিয়ে দাঁড়ালো হেলিকপ্টার থেকে। তীব্র গমগমে শব্দের পর 9টি হেলিকপ্টার নামলো একই পাহাড়ের রাস্তায়। প্রথম হেলিকপ্টার থেকে হৃদের সাথে আসিফকে লাফিয়ে নামতে দেখা গেলেও বাকি 8টা থেকে বন্দুক হাতে বডিগার্ডদের লাফিয়ে বের হতে দেখলো সবাই। হৃদকে দেখেই আরিফ বুঝতে পারল এত সব ক্ষমতার উৎস কোথা থেকে এসেছে। হয়তো রাফা নামের মেয়েটির সাথে হৃদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে ভেবেই আরিফ হৃদকে নিয়ে এত মাথা ঘামালো না। তার এই মুহূর্তে বোনকে দরকার। সেজন্য আরিফ হৃদকে দেখে এগিয়ে গেল সামনে। উদ্দেশ্য হৃদকে জানাবে তার বোন মায়াও মিসিং রাফার সাথে। উত্তেজিত হৃদ হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতেই আর্মি র্যাব ফোর্সের 2 জন কমান্ডার এগিয়ে আসলো হৃদের সঙ্গে সাক্ষাতে। অস্থির উত্তেজিত হৃদ মেজাজ বোঝা দায়। হিংস্রতার রাগে চোখের পাটা ফুলে আছে লাল হয়ে। ঘায়েল বাঘের ন্যায় হিংস্র গর্জন ছুড়বে যে কোনো সময়। দৃষ্টিতে সে কি তেজ, কিন্তু মুখের ভাষা নিশ্চুপ। কালো শার্টের হাতগুলো টেনে গুটাতে সামনে এগুতে পেছন থেকে আসিফ একটা বন্দুক এগিয়ে দিতেই সেটা দক্ষ হাতে তুলল হৃদ। ডান হাতে বন্দুক চেপে বাম হাতে ট্রিগার পয়েন্ট টানতেই পথে আটকে দাঁড়ালো 2 জন কমান্ডার। হৃদকে আশ্বস্ত করতে চেয়ে তারা মেয়ে দুটোকে অতি শীঘ্রই খুঁজে পাবে। কিন্তু ক্ষিপ্ত হৃদ তাদের ভালো কথায় পোষল না। মেজাজ হারিয়ে দাঁত চেপে বলল, আশেপাশে যেখানে যাকে পাবেন সবাইকে বন্দী করুন। ছোট বড়, ছেলে বুড়ো, চোর ডাকাত জঙ্গি সন্ত্রাসী যাকে পাবেন আমার সবাইকে বন্দী চাই। এই রাতে পাহাড়ের বুকে থাকা একটা মানুষও যাতে পালাতে না পারে সেটা শিওর করুন। আমার সবাইকে বন্দী চাই। গট ইট? হয়ে যাবে মিস্টার খান। আপনি হৃদ ভাই? কমান্ডারের কথা শেষ করার আগেই সেখানে উপস্থিত হলো আরিফ। উত্তেজিত কমান্ডারের কথার মাঝেই কথা বলে ফেলল হৃদকে ডেকে। হৃদের খিচে থাকা মেজাজ তড়াক করেই তপ্ত আগুনের ন্যায় জ্বলে উঠল আরিফের উপস্থিতি দেখে। মেজাজ হারিয়ে মুহূর্তের মাঝেই হিংস্র বাঘের ন্যায় থাবা বসালো আরিফের শার্টের কলারে। চোখের পলকে কারোর কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর শক্ত হাতে ঘুষি পড়ল আরিফের নাকে মুখে। উপস্থিত সবাই থতমত খেয়ে গেল হৃদের হঠাৎ কাণ্ডে। আরিফ দ্রুত সবাইকে ঠেঙিয়ে হৃদকে জাপটে ধরল।
আরিফকে আঘাত করা থেকে। একা আসিফ হৃদকে সামলাতে মুশকিল হতে দেখে পরপর সঙ্গে সঙ্গে আরও 2 জন কমান্ডার এগিয়ে এসে হৃদকে জাপটে জড়িয়ে ধরল আরিফের থেকে ছাড়াতে। টানাটানি করে আরিফ হতে হৃদকে ছাড়িয়ে নিয়েই ভয়ঙ্কর মেজাজে চেঁচালো হৃদ। আরিফকে উদ্দেশ্য করে ফের তেড়ে যেতে চেয়ে গর্জিয়ে উঠে বলল, হারামির বাচ্চা, তুই থাকতে আমার বউ হারালো কিভাবে? বোনকে যদি দেখে রাখতে না পারিস তাহলে দায়িত্ব নিতে গেলি কেন? তোকে কে বলেছে আমার বউকে ট্যুরে নিয়ে আসতে? আমার পারমিশন নিয়েছিলি? আহত অবস্থায় পুনরায় হৃদের আঘাত পেয়ে নুয়ে পড়ল আরিফ। হৃদ কেন আরিফকে হঠাৎ আক্রমণ করলো বুঝল না সে। হৃদের সাথে আরিফদের আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সুবাদে হৃদ আরিফকে আঘাত করার কথা না। সবচেয়ে বড় কথা হলো আরিফ হৃদ খানের বউকে চেনে না পর্যন্ত। তাহলে সেখানে আরিফ অন্য কারোর বউকে ট্যুরে নিয়ে আসবে কিভাবে? আরিফ শুধু তার বোনদের দায়িত্বে ছিল, আর এজন্যই সে কারোর থেকে পারমিশন নিবে না। অবশ্যই। নুয়ে পড়া আরিফ উঠে দাঁড়াতে বাম হাতের ঠোঁটের আঘাতের রক্তটা পরিষ্কার করতে তাকালো হৃদের হিংস্র চেহারার দিকে। হৃদের বন্দুকের ট্রিগার দিয়ে আঘাত করায় বেশ কেটেছে আরিফের ঠোঁট। আরিফ ঠোঁটের রক্ত মুছতে মুছতে হৃদকে বোঝাতে চেয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আমি আপনার ওয়াইফকে চিনি না। আমি শুধু আমার বোনের মিসিং কেসটা আপনাকে জানাতে এসেছিলাম। আমার ছোট বোন মায়াকে তো আপনি চেনেন। ও আপনার বউয়ের সাথে মিসিং। আমাদের ধারণা ও হয়তো এই পাহাড়ি এলাকায় কোথাও আটকে আছে। আরিফের ভদ্র কথায় হৃদের মেজাজ যেন খারাপ হতেই থাকলো। তার বউ হারিয়ে গেছে আর এখানে আরিফ বালের ভদ্রতা দেখাচ্ছে। সে যদি তার বউকে সহি সালামত না পায় তাহলে সবার আগে এই ছেলেই মরবে সেই ট্রিগার পয়েন্টে রেখে। হৃদ গর্জে উঠে ফের আরিফের দিকে তেড়ে যেতে চাইলে একইভাবে বাধা দেয় আরিফ আর বাকি 2 জন কমান্ডার। হৃদ তেতে উঠে দাঁত পিষে চেঁচিয়ে বলল, তোর বালের ধারণা আছে ভদ্রলোকের বাচ্চা? তুই জানিস তোর বোন কোথায় আছে? সে পাহাড়ি জঙ্গি ছেলেদের হাতে পড়েছে। এতক্ষণে কি হয়েছে তাদের সাথে সেই ধারণা আছে তোর? করতে পারবি? হৃদের কথায় আরিফ অবিশ্বাস্য গলায় শুধালো, কি? আপনাকে এসব কে বলল? তোর বোনের ফোন এসেছিল, সে জানিয়েছে সবটা। আরিফ, দোয়া কর তোর বোনের যাতে কিছু না হয়। যদি কিছু হয় তাহলে তোকে আমি ছাড়বো না। রাত প্রায় শেষের দিকে। সময় তখন 4:21। পুরো পাহাড়ি এলাকায় এত অভিযান চালিয়েও মায়াদের খোঁজের সন্ধান পেল না কেউ। এমনকি মায়াদের তাড়ানো তখনকার সেই 10 জন জঙ্গি ছেলেগুলো ততক্ষণে আটকে পড়েছে আর্মিদের হাতে। কিন্তু জানের ভয়ে তারা কেউ মুখ খুলছে না পর্যন্ত। আর না এটা বলছে মায়াদের তারা হোটেল থেকে তুলে নিয়ে এসেছে। হৃদের কথা মতন পাহাড়ের বুকে যাকে পেয়েছে সবাইকে বন্দি করেছে আর্মি আর র্যাব ফোর্স। এমনকি মায়াদের তখন পাহাড় থেকে লাফিয়ে পড়া বিপজ্জনক এরিয়াতেও র্যাব বাহিনী অভিযান চালিয়ে 300 ডাকাত দলকে আটক করেছে মায়াদের খোঁজে। বিগত 4-5 ঘন্টার অভিযান চালিয়েও 2 মেয়ের খোঁজ কেউ দিতে পারল না। আর না জঙ্গি ছেলেগুলোর জানের ভয়ে
মুখ খুলে জানালো মায়াদের পাহাড় থেকে লাফিয়ে পড়ার বিষয়টা। আটকে রাখা সবার সাথে তারাও কিছু জানে না এমন অজানা ভান করলো। জঙ্গি ছেলেগুলোর ধারণা এত উপর থেকে মেয়েগুলো ঝাঁপ দিয়ে অবশ্যই মরে গেছে এতক্ষণে। সেখানে মৃত মেয়ে দুটো এসে বলবে না তাদের পেছনে কারা লেগেছিল তখন। জঙ্গি ছেলেগুলো যদি এই মুহূর্তে চুপ থাকে তাহলে অবশ্যই প্রাণে বেঁচে যাবে সবাই। আর নয়তো পরিস্থিতি যে গরম দেখছে, একবার ধরা পড়লে প্রাণ থাকবে না কারোর। ভয়ার্ত মুখে সকলে বারবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। বুঝতে পারলো মেয়ে দুটো কোনো সাধারণ কেউ ছিল না। ওরা ভুল জায়গায় হাত দিয়েছে। চারদিকে না পাওয়ার ব্যর্থতার সুর শুনতে শুনতে নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল হৃদ। মন মানসিকতার টানাপোড়েন, মন মস্তিষ্ক টনটন করছে তীব্র দহনে। বউকে না পাওয়ার ব্যর্থতা তাকে ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এত ফোর্স লাগিয়েও বউকে খুঁজে না পাওয়ার কারণে ব্যাখ্যা করে তার বউ সহি সালামতে আর নেই। দুর্বল শরীরে হৃদের মাথা ঘুরে খই হারিয়ে পড়তে নিলে পাশের ছেলেগুলো হইচই করে ধরল হৃদকে পড়া থেকে। ততক্ষণে হৃদে জ্ঞান হারালো। সবাই ধরাধরি করে ক্যাম্পের দিকে নিয়ে যেতেই সেখানে সারি সারিভাবে দেখা গেল আরো কিছু গাড়ি ও পুলিশ ফোর্স উপস্থিত। ছেলের খবর শুনে মন্ত্রী নিহাল খানও শেষ রাতের দিকে উপস্থিত হয় সেখানে। সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়ে হৃদের খোঁজ করলো। হৃদকে তাঁবুতে দুর্বল অবস্থায় বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কে বসলো হৃদের পাশে। ওনার এত বলিষ্ঠবান ছেলেকেও কখনো দেখেনি দুর্বল হয়ে জ্ঞান হারাতে। আজ প্রথম দেখলো ওনার ছেলে জ্ঞান হারিয়েছে। বাবার মনটা যেন হু হু করে উঠল হৃদের টেনশনে। ডাক্তারের ব্যবস্থা ছিল তাঁবুতে। পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে যদি কেউ আহত হয় তাহলে তার সুচিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা করে রেখেছিল আসিফ। নিহাল খান হৃদের পাশে বসতেই আরিফ সবটা জানালো তাকে। কেন তারা এখানে এসেছে, মায়াকে নিয়ে সবকিছু না বললেও এতটা জানালো হৃদের সাথে মায়ার একটা হালাল সম্পর্ক আছে। চতুর দাম্ভিক নিহাল খানকে আর কিছু ভেঙে বলতে হয়নি আরিফের। চট করেই বুঝে গেল ছেলের দুর্বল হয়ে জ্ঞান হারানোর কারণটি। নারীর টানে বলিষ্ঠ থেকে বলিষ্ঠবান পুরুষকেও মুহূর্তে দুর্বল হতে দেখেছেন তিনি। ওনার ছেলে তো কিছুই না। হৃদের ঘুমের ইঞ্জেকশন দিতেই নিহাল খান নিজের দায়িত্ব নিল সবকিছু। বাকি রাতটা তিনি বিরতিহীন ভাবে দাঁড়িয়ে মায়াদের খোঁজে অনুসন্ধান করলো। কিন্তু ফলাফল তখনও শূন্য। হৃদ জ্ঞান ফিরে প্রায় 3 ঘন্টার পর। সকাল তখন 7টার ঘরে। খালি মস্তিষ্কে তড়াক করে উঠল কয়েক সেকেন্ড পরই। শিট বলে চেঁচিয়ে পাগল হয়ে বের হলো তাঁবু থেকে। আশেপাশের পরিবেশটা সেই রাতের মতনই গমগমে আর উত্তেজিত দেখে বুঝলো তার বউকে এখনো খুঁজে পায়নি। নিহাল খান তাঁবুর বাইরে দাঁড়িয়েছিল। হৃদকে জেগে উঠতে দেখে তিনি এগিয়ে আসলো। হৃদের চঞ্চল দৃষ্টি আর অস্থির বাজভঙ্গি দেখে তিনি নিজ থেকেই হৃদকে জানালো মেয়ে দুটোর নিখোঁজ থাকার বিষয়টা। নিস্তব্ধ হৃদ হু হা কোনো শব্দই করল না, শুধু নিশ্চুপ চোখে বাবার দিকে চোখ সরিয়ে তাকালো পাহাড়ের দূর পথে। দৃষ্টি শান্ত, মন চঞ্চল। নিশ্চুপ হৃদের অস্থির মনের অবস্থা ঠাহর ততক্ষণে করতে পারল নিহাল খান। এগিয়ে এসে ছেলেকে জাপটে জড়িয়ে ধরতেই হৃদ ভাঙা গলায় একটু করে বলল, আই লাভ হার বাবা।
অ্যান্ড আই ওয়ান্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পুড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মরে যাব ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মরে যাব বাবা। প্লিজ বাবা, সেভ হার প্লিজ। নিরুপায় নিহাল খান হৃদের পিঠে আশ্বস্তের হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা। ইউ আর মাই ব্রেভ বয়, ধৈর্য রাখো। হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল নিহাল খানের কথায়। মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাব মানে তার বউ এখনো নিখোঁজ। মাত্র দুর্বলতা প্রকাশ করা হৃদ হয়ে উঠল কঠিন। বুড়ো গম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশপাশটা তাকালো তীক্ষ্ণ নজরে। আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে ভিড়, অথচ তার বউ এখনো নিখোঁজ। গোটা রাত গড়িয়ে সকাল হলো, অথচ দুটো নিখোঁজ মেয়ের সন্ধান এত এত মানুষ মিলেও হৃদকে দিতে পারল না। শক্তপোক্ত হৃদ ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্ব প্রকাশের আগে শান্ত থাকলো। কখন গর্জে উঠবে, কখন হিংস্রত্ব থাবা বসাবে কার ওপর কেউ জানে না। নেহাল খান ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখল। হৃদকে কি বলে সান্ত্বনা দিবে সেটার ভাষাও ওনার জানা নেই। হাজার হাজার মানুষ বাইরে, আর্মি, র্যাব ফোর্স লাগানোর পরও যখন মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই। পাহাড়ি জঙ্গির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণে, আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করছে। এমনকি তিনি আর্মি কমান্ডারদের সাথেও মেয়ে দুটোর ব্যাপারে কথা বলতে কমান্ডার ওনাকে এমনটাই জানায়। কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে হৃদকে কিভাবে জানাবেন? ছেলের দুর্বলতা এই প্রথম কোনো কিছু নিয়ে দেখেছেন তিনি। বুঝ হওয়ার পর প্রথম ওনার ছেলে ওনার কাছে কিছু নিয়ে আবদার করলো, তাও নিজের বউকে সেভ করতে, অথচ চারপাশে হুলস্থুল অভিযান সে নিজেই চালিয়ে রেখেছে। বাবা হয়ে ওনার কিছু করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না তিনি। ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলেকে নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই? মন্ত্রী হয়েও তিনি অসহায় বোধ করল পরিস্থিতির কাছে। ছেলের পছন্দের মানুষকে খুঁজে না পেয়ে কিভাবে সামলাবে হৃদকে, সেই চিন্তায় ওনাকেও ক্রাশ করল। ওনার বউটা এমনিতেই রকচটে, যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়ভার নিশ্চয় ওনার উপরে ঢালবেন হৃদের মা। দীর্ঘ ভারী নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসলো হৃদকে কিছু বলতে, কিন্তু তার আগেই হৃদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালালো। নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেন চালাতে চালাতে বলল, কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। র্যাব বাহিনীর সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলো জায়গায় জায়গায়। সন্দেহজনক যা পাবে সেইটাই যেন সংগ্রহ করে। দরকার পড়লে আমি নিজে ভিজিট করব সেই সব জায়গা। দ্রুত ফোর্স বাড়াতে বলো, কুইক। হৃদের ট্রেনিং কুকুরের বিষয়টা নিহাল খানের দারুণ লাগলো। এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামলে অবশ্যই মেয়ে দুটোর সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত। কিন্তু এত আর্মি, র্যাব ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলেপেলে থাকতে আরো মানুষের কি দরকার? নিহাল খান আমতা আমতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলতে চাইল, কমান্ডারদের বলে দিচ্ছি ট্রেনিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকতে আরো ফোর্স কি প্রয়োগ? নিহাল খানের কথা শেষ করার আগেই কোমরে দুই হাত রেখে পাহাড়ের শেষ সীমানায় তাকালো হৃদ। দৃষ্টিতে সে কি তেজ, কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতন ভয়ঙ্কর তপ্ত চোখে।
সকালের পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু চারপাশে মানুষের হুল্লোড়ে চিৎকারে পরিবেশটা আর সুন্দর দেখাচ্ছে না। যেন মনে হচ্ছে কোলাহলের কোনো রণক্ষেত্র এটি, যেখানে সবাই যুদ্ধের প্রস্তুতিতে দাঁড়িয়ে। হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলায় বলল, প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এই এলাকার পাহাড়িয়ান লোক লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত ক্ষমতা আজ কোনো কাজে দিচ্ছে না বাবা। আমি আমার বউকে এখনো খুঁজে পাচ্ছি না। আমার জায়গাটা তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না। তুমি শুধু ফোর্স বাড়াও বাবা। নিহাল খান আর আপত্তি করলো না। হৃদের কথা মতো কাজ করলো। পেছন থেকে হৃদের কাঁধ চেপে এগুলো কমান্ডারদের দিকে। সেখানে কথা বলে ফোর্স বাড়াবে। সেই সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলে। নিহাল খান যেতেই আসিফ দৌড়ে এদিকটাতেই এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদকে জেগে উঠতে দেখে মূলত ওর কথা বলতে আসা। আসিফের দৌড়ে আসার মধ্যে আকাশের বুকে দেখা গেল আরো একটি হেলিকপ্টারের চক্কর। দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই হেলিকপ্টারে নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা। আসিফকে রাতে আয়ন কল দিয়েছিল মায়ের খোঁজ নিতে। হয়তো আয়ন হতে পারে এই হেলিকপ্টারে। আসিফ আকাশের দিকে তাকাতে তাকাতে দৌড়ের গতি কমিয়ে দিল। হেলিকপ্টারের পাখা ধীর কমিয়ে এসে আসিফকে পার হয়ে হৃদের মাথার উপর দিয়ে গিয়ে নামলো বাকি হেলিকপ্টারের সঙ্গে। হৃদ চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টারের দিকে। কে বা কারা এসেছে তা দেখার দরকার পর্যন্ত পড়ল না। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের চূড়ায়। আসিফ দৌড়ে হৃদের কাছে আসতেই ডাকলো হৃদকে, ভাই, আকাশের বুকে হেলিকপ্টারগুলো ওরা। আসিফ, সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারে খোঁজ লাগা, কুইক। আমি নিজে যাব সেই সব নিষিদ্ধ জায়গাগুলোতে। চল। হৃদ শুধু তার ব্রেন চালাচ্ছে এই মুহূর্তে। কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করছে। বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে। যে কোনো পরিস্থিতি হৃদের তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে, সেটা পূর্ব থেকে অবগত আসিফ। তাই নতুন করে অবাক হলো না হৃদের চালচলনে। আসিফ হৃদের কথা শুনল এবং কিছু বলতে চাওয়ার আগে হৃদ নিজের কথা শেষ করতে করতে হাঁটল হেলিকপ্টারগুলোর দিকে। আসিফ বুঝল হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করা শ্রেয়। নয়তো যে আগুনে হৃদের ভেতরে জ্বলছে, সেই আগুনে সর্বপ্রথম আসিফকে পোড়াবে হৃদ। আসিফ তৎক্ষণাৎ হৃদের পিছন থেকে দৌড়ে সামনে এগুলো ক্যাপ্টেনদের বলতে হেলিকপ্টারগুলো আকাশে উড়াতে। আসিফ ক্যাপ্টেনদের তাদের কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যেই দেখল মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদীপ দুজনেই অস্থির উত্তেজিত অবস্থায় নামতে। দুজনেই হাঁটার গতি ছিল হৃদ, কিন্তু অশান্ত অস্থির। হৃদ চোখ আউড়িয়ে তাদের দুজনকে দেখল না। কোমরে ইন করা শার্টের ভাঁজ খুলতে খুলতে এগিয়ে বসল হেলিকপ্টারের ভেতরে। আয়ন, রাদীপ হৃদের হেলিকপ্টারের ভেতরে বসতে দেখে নিজেদের হাঁটার গতি বাড়িয়ে দৌড়াতে চাইল, কিন্তু ততক্ষণে দুইজন বডিগার্ডের দুই দিকে থেকে উড়ন্ত যন্ত্রটির দরজা আটকে দিতে ক্যাপ্টেন হেলিকপ্টারটি ওড়ালো আকাশে। আয়ন বা রাদীপ কারোরই সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার।
আসিফ অপর হেলিকপ্টারে উঠতে উঠতে চেঁচিয়ে চেঁচালো রাদীপ আর আয়নের উদ্দেশ্যে। তাড়াহুড়োয় বলল, আয়ন ভাই, আপনি আর রাদীপ ভাই দুইজনে দুটো হেলিকপ্টারে উঠে পড়ুন। আমরা পাহাড়ি নিষিদ্ধ জায়গাগুলোতে যাব ভাইয়ের পেছন পেছন। আপনারা দুইজন দুটো আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা আলাদা দিশায় যান। হেলিকপ্টারের লোকেশন বলা আছে, সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান। আসিফ কথা মতো আয়ন রাদীপ দুইজনই দৌড়ালো দুই পথে। হৃদের পেছন পেছন তারাও একটি করে হেলিকপ্টার উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দিশায়। আসিফ চলে যেতে গিয়েও একটু থামলো। বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখলো অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এদিকটায় আসছে। হয়তো আসিফকে কিছু বলতে চায়। আসিফ কি মনে করে পুনরায় নেমে গেল। কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে, মায়ার খোঁজে পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে। আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মুহূর্তের মাঝে 10টি হেলিকপ্টারের পাখা উড়ে চলল পাহাড়ের বুকে। অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চলল মায়াদের। এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদ খানের ক্ষমতার দিকে। তাদের দেখা কখনো এমন হয়নি কারোর জন্য কেউ এত অস্থির পাগল হয়ে এত মানুষ জড়ো করে ফেলতে পারে মুহূর্তের মাঝেই। হাজার হাজার মানুষের বিরতিহীন ভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড় করাচ্ছে শুধু দুটো মেয়ের জন্য। সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া, পানি, ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত করে রেখেছে হৃদ খানের পক্ষ থেকে। তারপরও মেয়ে দুটো হৃদ খানের চাই মানে চাই। এখনো তো উপস্থিত মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে, কে সেই নারী যার খোঁজে হৃদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধানে। হৃদ খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চায়, কিন্তু আফসোস, সেটা আদৌ সম্ভব হবে কিনা কে জানে। সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই, কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা। কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়া এই পাহাড়ের বুকে অনেকটাই দায়, কারণ মৃত মানুষ বন্য পশুর শিকার হয়। যদি মেয়ে দুটো মৃত হয়, তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাহাড়ের বন্য পশুর আহার হয়ে গিয়েছে। সেখানে এক রাতে কেন, এক যুগ খুঁজলেও মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাবে না। দেখতে দেখতে আর্মি, র্যাব ফোর্স আরো দ্বিগুণ বাড়ানো হলো। সারি সারি গাড়ির ভিড় পড়ল রাস্তায়। দুপাশে পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ির ভিড়ই পড়ল। আগত র্যাব বাহিনী থেকে স্পেশালিস্ট ট্রেনিং কুকুরেরও নামানো হলো পাহাড়ের বুকে, আর সেটা কাজেও দিল। কুকুরগুলো ঘ্রাণশক্তি তীব্র হয়, যেখানে জিনিসের ঘ্রাণেই চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান। র্যাব বাহিনীর হাতে হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তে মায়াদের চিহ্ন খুঁজে বের হতে শুরু করলো। প্রথমে রাস্তায় রক্তের দাগ পেল। রাতের আঁধারে জঙ্গি ছেলেগুলোর হাতের মায়ার পা কেটে উল্টে পড়ার সেই রক্তাক্ত দাগগুলো কুকুর দিয়ে শনাক্তকরণ করতেই সেখানে র্যাব বাহিনী দাগ টেনে সিল করলো। পাহাড়ে উঠতে উঠতে
কয়েক জায়গায় অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায়। তদন্ত অনুযায়ী র্যাব ফোর্স ধারণা করছে মেয়েগুলো রাতে আঁধারে হয়তো এই পাহাড়ের দৌড়িয়ে পালিয়েছিল। এই শনাক্ত করা জায়গাগুলো হ্রদের কাছে পৌঁছাতে বার্তা পাঠানো হলো হ্রদের ক্যাপ্টেনের কাছে। 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ শুধু পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে হেলিকপ্টার চড়ে বেরিয়েও মায়াদের অনুসন্ধানে খোঁজ পেল না হৃদ বা অন্য কেউ। তারপরও ক্লান্তিতে কেউ থেমে নেই। বিরতিহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খুঁজে বেড়াচ্ছে মায়াদের। অশান্ত হৃদ দাঁত কিরমির করে বসে। তখনই ক্যাপ্টেন খবর দিল মায়াদের কিছু চিহ্নিত শনাক্তকরণের বিষয়টি। অল্প আশার আলো দেখতে পেয়েই হৃদ তৎক্ষণাৎ উড়ন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে। দক্ষ ক্যাপ্টেন তাই করল। পাহাড়ের শেষ চূড়ায় পাখার রাউন্ড ঘুরিয়ে নামল নিচে। উড়ন্ত যন্ত্রটি নামাতে দেরি, কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হলো না। হৃদকে বের হতে দেখে কালো পোশাকধারী কিছু র্যাব ফোর্স এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল। তিনি হাতে একটা ট্যাবে হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গাগুলো ছবি দেখাতে দেখাতে হাঁটল সামনে। হৃদ ট্যাব হাতে চলল নিচে, যেদিকে ট্রেনিং কুকুরগুলো দিশা দিচ্ছে। পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝপথে আবারও হইচই করল কুকুরগুলো। ঘ্যাও ঘ্যাও শব্দে পা দিয়ে আশেপাশের বালুমাটি সরাতে লাগলো। কোনো কিছুর আভাস পেয়ে হৃদ থামল। সে থামল নয়, তাকে থামতে হয় কুকুরগুলোর হইচই দেখে। সেই সাথে থামল পুরো র্যাবের ফোর্স। কুকুরগুলো দেখানো জায়গায় অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগলো কি আছে সেখানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজেই পাহাড়ি লাল বালুর মাটি খুঁড়ে বের করলো ছোট একটা যান্ত্রিক ফোন। একজন র্যাব সদস্য গ্লাভস হাতে সেই ফোন তুলে কমান্ডারের হাতে দিতেই তিনি সেটা হৃদের হাতে দিল। অস্থির অশান্ত হৃদ কম্পিত হাতে সেই ফোনটি হাতে তুলল। নিশ্চুপ ভঙ্গিতে একদৃষ্টিতে তাকিয়ে রইল সেই ফোনের দিকে। তখনই পাশ থেকে কমান্ডার হৃদের উদ্দেশ্যে বলল, এটা হচ্ছে আপনার পাঠানোকৃত নম্বরের ফোনটি, যেটা আমরা রাতে লোকেশন ট্র্যাক করেছিলাম সেটি। ধারণা করা যায় এই মেয়ে দুটোর মধ্যে যে কোনো একজনের ফোন হবে। ওদের হয়তো সন্ত্রাসীগুলো এই রাস্তা দিয়ে ধরে কোথাও নিয়ে গেছে মিস্টার খান। অশান্ত হৃদের মন মস্তিষ্ক দুটোই দপদপ করছে আগুনের লাভার ন্যায়। এই মুহূর্তে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে পারলেও তার মন শান্ত হবে না। হৃদ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ঘায়েল হচ্ছে একের পর এক বইয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে। হৃদ অনুভব করতে পারছে তার বইয়ের তীব্র আকুল আর ছটপটে লড়াই। নিশ্চয়ই তার বউ শেষ পর্যন্ত অনেক লড়াই করেছিল বেঁচে ফেরার। সেজন্যই তো জায়গায় জায়গায় নিজের লড়াইয়ের চিহ্ন রেখে গেছে। হৃদ শক্ত হাতে মুঠোয় পিষল ফোনটিকে। চোয়াল শক্ত করে আশেপাশে তাকালো অশান্ত দৃষ্টিতে। বালুর মাটির ওপর কয়েকজন মানুষের ধস্তাধস্তি করলে যেমন গর্ত উঁচু নিচু হয়ে থাকে, বর্তমানে তেমনই অবস্থা হয়ে আছে গুহার সামনে। হিংস্রত্ব হৃদের চোখে পাটা ক্রমশ আবারও লাল হতে লাগলো, অথচ তার ভঙ্গি ততটাই শান্ত দেখালো। হৃদের শান্ত ভঙ্গি দেখে বোঝার উপায় নেই সে এই মুহূর্তে কতটা হিংস্রত্ব ঘায়েল শিকারী হয়ে আছে শিকারের অপেক্ষায়। আশেপাশে সিল মেরে জায়গাটি সিল করে দিল কমান্ডার। তিনি প্রথম অবস্থায় হৃদের মনোভাব ধরতে না পেরে পুনরায় বলল, মিস্টার খান, এটা হচ্ছে একটা গুহা।
ফোনটি যেহেতু এখানে পেয়েছি, তাই আশা করা যায় মেয়ে দুটো হয়তো রাতে এই গুহার ভেতরেই ছিল। আমরা লোক পাঠাচ্ছি এর ভেতরে। হৃদ গুহার সামনে হাঁটুর মুড়ে বসলো ভেতরের দিকে তাকিয়ে। কি জানি সে কি দেখলো গুহার ভেতরে। তারপর শোনা গেল হৃদের শান্ত কণ্ঠ। এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথের দ্বিতীয় রাস্তার খুঁজুন কমান্ডার, আশেপাশে কোথাও থাকতে পারে। হৃদের কথায় কমান্ডার একইভাবে হৃদের সাথে বসে। গুহার ভেতরে উঁকি মারতে মারতে বলল, এটা কোনো সুড়ঙ্গ নয় মিস্টার খান। দেখতে সুড়ঙ্গের মতো হলেও আসলে এটা একটা গুহা। আমি আমার 15 বছর অভিজ্ঞতা থেকে বলছি, এসব পাহাড়ি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নেওয়ার জন্য খনন করে। এসব গুহার দ্বিতীয় কোনো পথ থাকে না। তীব্র মেজাজে হাতের মুঠোয় মায়ের ফোনটি পিষে তৎক্ষণাৎ জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো হৃদ। এই মুহূর্তে কমান্ডার হৃদের পাশে বসে থাকা মানে পরিস্থিতি বিগড়ে যাওয়া। এমনি হৃদের মেজাজ হিংস্রতে হায়নারের মতো আছে। কখন থাবা বসাবে ঠিক নেই। মন মস্তিষ্ক জ্বলছে তপ্ত আগুনে। সেই জন্যই হৃদ নতুন করে আর আগুন জ্বালাতে চাইছে না। কমান্ডার রেখে হৃদ এগিয়ে গেল সামনে। উপস্থিত বাকি র্যাব বাহিনীও ট্রেনিং কুকুর নিয়ে দাঁড়ালো হৃদের আগে। পাহাড়ি উঁচু স্থান হতে কয়েকটাই নিচে নামলো সুড়ঙ্গ পথ খুঁজতে। একটা সময় হৃদের কথা মতো পেয়েও গেল। সুড়ঙ্গের মুখে খোঁজ পেতেই কুকুরগুলো আবারও হইচয়ে ঘ্যাও ঘ্যাও শব্দ করে চেঁচাতেই থামল সবাই। পুনরায় শনাক্ত হলো মায়াদের ফেলে যাওয়া কিছু জিনিস। গুহার ভেতরে র্যাব ফোর্স প্রবেশ ঘটাতেই সেইখানে থেকে উদ্ধার হলো ফারহার ফেলে যাওয়া ছোট ব্যাগটি আর মায়ার রক্তাক্ত সাদা হেজাবটি। দুটো জিনিস সংগ্রহ করে হৃদের হাতে তুলে দিতে হৃদ প্রথমে ব্যাগটি হাতে নিল। অস্থির অশান্ত মনে সেটি নাকে বাজাতেই অপরিচিত ঘ্রাণ আসলো ব্যাগ থেকে। হৃদ তৎক্ষণাৎ বুঝতে পারল এটা তার বইয়ের নয়। পুনরায় ব্যাগটি ফেরত দিতে মায়া হেজাবটি তুলে নিল হাতে। আগের ন্যায় হেজাবটি আর নাকে বাজাতে হলো না হৃদের। তার আগে পরিচিত সুবাস বাজল নাকে। হৃদ থমকে যাওয়ার মতন হেজাবটির দিকে তাকিয়ে রইল গুটি কয়েক সেকেন্ড। পরিচিত সুবাসটা বলছে এই হেজাবটি তার বইয়ের। হেজাবে রক্তের ছিটার দাগ আর পাহাড়ি লাল মাটির ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানেই ছিল। না জানি কত আতঙ্কে আর কতটা অসহায়ত্বে আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল সে। আচ্ছা, ফোনে যে হৃদকে গুহার কথা বলেছিল সেটি কি এই গুহার কথাই বলেছিল তার বউ? না, হৃদ আর ভাবতে পারছে না। ছটপট অস্থির মন বলিষ্ঠ হাতে হেজাবটি পিষে হাঁটু ভেঙে বসল সুড়ঙ্গের সম্মুখে। অন্ধকার সুড়ঙ্গের ভেতরে দিনের আলোর এতটা অন্ধকার দেখালে তাহলে রাতে হয়তো আরো ভয়ঙ্কর অন্ধকার দেখায়। তার বউ নিশ্চয় ভয় পেয়ে আহাজারি করেছিল অল্প আলোর জন্য। হৃদের পাশাপাশি তখনকার কমান্ডারও বসলো হাতে ফোনের আলো জ্বালিয়ে। সুড়ঙ্গের ভেতরে আলো পড়তেই দেখলো ছোটখাটো গুহার মতন বেশ বড় সুড়ঙ্গ পথ ভেতর দিয়ে চলে গেছে। কমান্ডার সেটি দেখে হৃদের দিকে আর চোখে তাকালো। তখন হৃদের জোর গলায় বলেছিল
এসব পাহাড়ি গুহা দ্বিতীয় রাস্তা হয় না। অথচ ওনার 15 বছরের অভিজ্ঞতা ভুল করে হৃদ খানের ধারণা ঠিক হলো যে দেখা মাত্র কিভাবে বলে দিতে পারলো এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ ছিল। তিনি তো জানেন এসব গর্তের মতন দেখতে গুহা পাহাড় কেটে বানানো হয় শুধু পাহাড়ি জঙ্গির আশ্রয় নেওয়ার জন্য। যেটা মানুষ ঘর বানায় তেমন পাহাড় কেটে জঙ্গিরা গুহা বানায় তাদের নিরাপত্তার জন্য। কিন্তু হৃদ খানের ধারণা ওনার অভিজ্ঞতা থেকে এতটা প্রখর কিভাবে হয় এই বিষয়ে এত সহজ ভাষায় কিভাবে সবকিছু আগেই বলে দেওয়া সম্ভব। কমান্ডারের চিন্তা ভাবনায় হৃদের মাঝে সুড়ঙ্গের ভেতরে হাত ঢুকিয়ে একটা মচমচে শুকনো পাতা হাতে নিল। হৃদকে গভীর মনোযোগ সহকারে পাতাটির দিকে তাকিয়ে থাকতে দেখে তিনিও তাকালেন সেদিকে। শুকনো পাতাটি রক্তের কালশিটের দাগে দুমড়ে মুচড়ে আছে। পাতাটি দেখে বোঝা যাচ্ছে কেউ একজন হয়তো এই পাতার সাহায্যে নিজের রক্তাক্ত স্থান পরিষ্কার করার চেষ্টা করেছিল। হৃদ পাতাটি হাতে নিয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আরো কিছু পাতার দিকে তাকালো। বেশ কিছুক্ষণ পাতায় একইভাবে রক্তের দাগ দুমড়ে মুচড়ে পড়ে আছে। হৃদ বুঝতে পারলো মায়া বা রাফার মধ্যে কেউ একজনের রক্ত পরিষ্কার করতে চেয়ে এই পাতার সাহায্যে। শ্বাস আটকে আসার মতন কষ্ট হৃদের বুক ফুলিয়ে শ্বাস টানলো কয়েকবার। শেষবার সুড়ঙ্গের ভেতরে তাকিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। যে পথে এসেছিল সেই পথেই হাঁটলো পাহাড়ের চূড়ায়। হৃদকে পাহাড়ের উঁচুতে উঠতে দেখে কমান্ডার উঠে দাঁড়াতে তাড়াহুড়ো করে বলল, মিস্টার খান, কোথায় যাচ্ছেন আপনি? আমরা তো যাব নিচে, আপনি উপরের দিকে যাচ্ছেন কেন? শক্ত হৃদ উত্তর করল না কমান্ডারের কথায়। সে এতক্ষণে বুঝতে পেরে গেছে তার গন্তব্য এখন কোথায়। বউ তার এই সুড়ঙ্গ পথ ধরে পাহাড়ের উপরে উঠেছিল রাতে, কিন্তু এরপর কোথায় গিয়েছে সেটা হৃদকে জানতে হবে। রাফাকে নিয়ে মায়া দৌড়ে যাওয়া একই পথে হাঁটল হৃদ। হাঁটতে হাঁটতে সেই একই পথে উঠে দাঁড়ালো পাহাড়ের শেষ পৃষ্ঠে। হৃদ আশেপাশে তাকালো। নিজের ক্রিমিনাল মাইন্ড আর বিচক্ষণতা কাজে লাগিয়ে মায়াদের রাতের পরিস্থিতি বর্ণনা করতে চাইল নিজেই। বাজপাখির দৃষ্টি আর প্রহর ব্রেন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করলো পাহাড়ের শেষ পৃষ্ঠের চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ। সামনে গভীর খাদ, আর পেছনে ছিল জঙ্গি ছেলেগুলো। এখান থেকে ঘুরে পুনরায় দৌড়ানোর সুযোগ পাবে না তার বউ, কারণ এতে অনেক সময় লাগবে। ততক্ষণে ছেলেগুলোর হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। যদি তার বউ ধরা পড়ত তাহলে এতক্ষণে তার মৃতদেহটা হলেও হৃদ পেয়ে যেত, কারণ পাহাড়ের বুকে থাকা চোর, ডাকাত, জঙ্গি, সন্ত্রাসী একটা মানুষকেও হৃদ ছাড় দেয়নি বন্দি করা থেকে। এর মানে তার বউকে রাতে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলো হৃদের হাতে বন্দি এই মুহূর্তে। হয়তো তার বউয়ের সন্ধান পেলে ছেলেগুলোকেও শনাক্ত করা যাবে। তাই হৃদ বিচক্ষণতা বলছে তার বউ রাতে জঙ্গির হাতে পড়েনি। তাহলে প্রাণ বাঁচাতে কিছু একটা করেছে। কিন্তু কি? পেছনে জঙ্গি ছেলেগুলো থাকলে মানুষ ইজ্জত বাঁচাতে অসহায় অবস্থায় কি করতে পারে? পাহাড় থেকে লাফ দিতে পারে? হৃদের হিসাব বরাবর মিলে যেতেই হৃদ বুক আতঙ্কে কাঁপল। কম্পিত বুকে তাকালো নিচে। দিনের আলোয় উপর থেকে নিচে তাকালে মানুষের শরীর লোমে দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর
গহীন দেখা যায়। হৃদ মায়ের লাফিয়ে পড়ার একই স্থানে দাঁড়িয়ে নিচে তাকালো। এক হাতে মায়ের হেজাব চেপে তো অন্য হাতে মুঠোফোনটি ধরা। অনদৃষ্টিতে পাহাড়ের উঁচু হতে তলদেশে তাকিয়ে। হৃদের আশেপাশে অসংখ্য মানুষের ভিড়। সবাই মায়াকে খুঁজে বেড়াচ্ছে, অথচ হৃদের বুক কাঁপছে এটা মানতে। তার বউ হয়তো রাতে এই দিকটায় এসেছিল, জেনে বুঝে নয়তো অসাবধানতায় এই পাহাড়ের চূড়া হতে নিচে পড়ে গেছে। হৃদ শূন্য চোখে নিচে একদমে তাকিয়ে রইল। হৃদের হেলিকপ্টার ছাড়া বাকি 9টি হেলিকপ্টার দেখলো এই পাহাড়ের তলদেশেই উড়ে বেড়াচ্ছে মায়ের খোঁজে। হৃদ নিজেও এতক্ষণ এই নিষিদ্ধ জায়গাগুলোতে মায়ের খোঁজ করেছিল, কিন্তু কোথাও পায়নি। হৃদ বুঝতে পারছে না, যদি মেয়ে দুটো এই দিকটায় লাফিয়ে থাকে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের একটা চিহ্ন পর্যন্ত কেউ পাচ্ছে না কেন? রাত থেকে এই পর্যন্ত সবাই খুঁজতে খুঁজতে ক্লান্ত। এখন সময় 10টার ঘরে। তার বউ যাবে তো যাবে কোথায়? মাটি খুঁড়ে হলেও পাহাড়ের তলদেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা, অথচ বিগত 12 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরও কোনো হদিস পাচ্ছে না কেউ। চারপাশে চাপা গুঞ্জন চলছে, মায়া জীবিত নেই। অথচ হৃদের মন মস্তিষ্ক মানতে নারাজ, তার বউ জীবিত নেই। হৃদ বুঝতে পারছে সে অনেকটা দেরি করে ফেলেছে তার বউকে কাছে পৌঁছাতে, কিন্তু না জানি কতটা দেরি করে ফেলেছে সে। ভয়ে আকাশের দিকে তাকালো হৃদ। বেশ সময় নিয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে রইল অনুভূতিহীন ভাবে। তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠেছে বউয়ের দহনে। চোখের সামনে দুনিয়াটা ঘুরছে হারানোর ব্যথায়। হৃদ তপ্ত দহনে ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎ বুক ফাটা আর্তনাদে চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। হৃদের চিৎকারে আশপাশটা ভয়াবহ হয়ে উঠল থমথমে। আকাশের দিকে তাকিয়ে হৃদ চিৎকারের ধ্বনি বলতে শোনা গেল, হৃদ, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোর মতন অবাধ্য নারীর প্রয়োজন নেই এই হৃদ খানের। তোর মতো অবাধ্য নারীর প্রয়োজন এই হৃদ খানের পড়ে না। শুনছিস তুই? তোকে ছাড়া আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। হৃদের হঠাৎ চিৎকারে আশেপাশের সবাই থতমত খেয়ে অবাক চোখে তাকালো হৃদের দিকে। একটা মানুষ কতটা ভেতর থেকে ভেঙে পড়লে এভাবে চেঁচাতে পারে পাহাড়ের বুকে? হৃদের প্রতিটা আর্তচিৎকারের ধ্বনি যেন পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হয়ে ফেরত আসছে বারবার। উপস্থিত শত শত মানুষ নিজেদের খোঁজাখুঁজি ছেড়ে শুধু হৃদের দিকে তাকিয়ে। হৃদের না বলা কথাগুলো যেন সবাই পড়তে পারছে। বউ হারিয়ে পাগলপাড়া হৃদের বুক ফাটা আর্তনাদ সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আফসোস তাদের কারোর ক্ষমতা নেই হৃদের বউকে সুস্থ সবল অবস্থায় ফেরত দিতে। কারণ তাদের সবার ধারণা মেয়েটি হয়তো রাতে জঙ্গিদের হাতে পড়ে পাহাড়ের বুকে কোথাও মাটি চাপা হয়ে গেছে, যার জন্য এখনো তারা মেয়েটির সন্ধান খুঁজে পাচ্ছে না। ক্লান্ত হৃদ আকাশের বুকে তাকিয়ে রইল তখনও। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধ অবস্থায় হৃদ বিড়বিড় করে আওড়ালো, আমি ভালো নেই জান। তোকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতন কষ্ট পাচ্ছি আমি। প্লিজ জান, কাম ব্যাক। I can't live without you. I can't. Please come back. Please.